এইভাবে আওয়ামী লীগকে আপনি কয়দিন রাজপথে পুলিশ দিয়ে থাকেন? আওয়ামী লীগের একদিকে আপনারা চাইবেন রাজনীতিতে নিষিদ্ধ হোক, আবার তাদের বিচার করবেন না, আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাধা দিবেন। এত স্ববিরোধিতা ঠিক নয়। আমরা পরিষ্কার করে বলতে চাই, আওয়ামী লীগের সাথে রাজনৈতিক বিরোধিতা করা উচিত হবে না। আওয়ামী লীগের গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের ব্যাপারে একনিষ্ঠ উদ্যোগ নিল বিএনপি। শীঘ্রই সকল নেতাকর্মীদেরকে মুক্ত করে দেয়া হবে, জানালেন বিএনপির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আরও জানিয়ে দেব, আত্মসমর্পণ নয়, নতুন পরিকল্পনা নিয়ে দেশে আসছে আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নির্দেশেই খেলা ঘুরে গেল বাংলাদেশ। এদিকে শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা। বিশেষ 3 দিনকে ঘিরে সর্বশক্তিতে রাজপথে নামছে আওয়ামী লীগ। বিশেষজ্ঞদের মতে শেখ হাসিনার চ্যালেঞ্জ শুরু হয়েছে। সবশেষে দেখবেন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই অবশেষে ফিরছে আওয়ামী লীগ। দেশের বাহিরে বা দেশের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল আওয়ামী লীগ নেতাকর্মীদের ঘরে ফেরার নির্দেশ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘোষণা করবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা রাজনৈতিক বিরোধিতা করা উচিত হবে না। বাংলাদেশের একটি সর্ববৃহৎ দল আওয়ামী লীগ, যে দলটির নেতৃত্বেই এদেশের স্বাধীনতার সূচনা হয়েছিল, সে দলটির সঙ্গে কোনোভাবেই বিরোধিতা করা যাবে না। সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ। এদিকে শীঘ্রই দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ। তবে আত্মসমর্পণ নয়, বরং নতুন পরিকল্পনা নিয়েই ফিরছে দলটি। ভারতীয় গণমাধ্যম সূত্রে এমন খবর পাওয়া গেছে। ইতিমধ্যেই ভারতের একটি জায়গায় আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে গোপন মিটিং হয়েছে। সভায় শীর্ষ নেতারা বলেন, আগামী মার্চের মধ্যেই পুরো দমেই ফিরছে আওয়ামী লীগ। এদিকে শেখ হাসিনার চ্যালেঞ্জকে সামনে রেখেই আগামী বিশেষ 3 দিনকে ঘিরে সর্বশক্তিতে রাজপথে নামছে আওয়ামী লীগ। রাজনীতিতে পুরো দমে ফের সক্রিয় হচ্ছে দলটি। রাজনৈতিক মহলের দাবি, তারেক রহমানের সরকারের আমলে আওয়ামী লীগকে নিয়ে ঘটতে যাচ্ছে এক নাটকীয় ঘটনা। আসসালামু আলাইকুম। আগামী 7 মার্চ, 17 মার্চ এবং 26শে মার্চ নাকি আওয়ামী লীগের নেতাকর্মীরা সর্বশক্তি নিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিতে শুরু করেছেন। এবং এই প্রস্তুতি কেন? দলীয় সভানেত্রী শেখ হাসিনা নাকি এমন নির্দেশনা দিয়েছেন। তিনি বলছেন যে ওই দিনগুলো যাবতীয় বাধা বিপত্তি উপেক্ষা করে গলি থেকে রাজপথ সর্বত্র নেতাকর্মীদের নামতে হবে। তিনি মঙ্গলবার আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বেশ কিছু শীর্ষস্থানীয় নেতার সঙ্গে যে ভার্চুয়ালি বৈঠক করেছেন, সেই বৈঠকে তিনি যে বক্তব্য দিয়েছেন তার আরো কিছু অংশ ভারতীয় কোনো গণমাধ্যমে এসেছে। এবং কেন এই 3 দিনকে বেছে নেওয়া? খুব স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি যে 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস, 7 মার্চ বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক ভাষণ রেসকোর্স ময়দান থেকে তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তানের সময় বাঙালি মুক্তির জন্য, স্বাধীনতা সংগ্রামের জন্য, এবং 17 মার্চ তো বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী। এই 3 দিনকে বেছে নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে, অনেকে মনে করেন যুক্তিসঙ্গত কারণ রয়েছে। শেখ হাসিনা ওই বৈঠকে যেটি বলছেন তা হচ্ছে যে আমি আশা করব বর্তমান সরকার আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে, তারা সে পথে না হাঁটলে আমাদেরকে কর্মসূচি নিতে হবে। আমাদের ধারণা ছিল যে এরই মধ্যে সম্ভবত কোনো এক ধরনের গ্রিন সিগন্যাল পেয়েছে, বা ভারতের কোনো গণমাধ্যম দাবি করছে যে গ্রিন সিগন্যাল পেয়েছে। এর বাইরে শেখ হাসিনা থেকে শুরু করে সজীব ওয়াজেদ জয়, তারা দুজনেই একাধিকবার আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো প্রত্যাহারের জন্য। তার মানে কি এখনো কোনো ধরনের সমঝোতা হয়নি? সমঝোতা হওয়ার কথা আমরা যেগুলো শুনে আসছিলাম, নাকি এগুলো এক ধরনের রাজনৈতিক কৌশল, যে সরাসরি না বলে, এবং যেহেতু বিএনপিও এক ধরনের চাপের মুখে রয়েছে থাকারই কথা, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে অভিহিত করা হচ্ছে, সেই দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে নির্বাহী আদেশে, তো ক্ষমতা এসেই সরাসরি এক কলমের খুঁচায় সেই
নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বা তুলে নিলে সেটির রিপার্কেশন কি ধরনের হয় অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে, সেগুলো নিশ্চয়ই ভাববার কথা বিএনপির। আমরা আসলে কোনোটাই নিশ্চিত নই, তবে দুই দলের শীর্ষ নেতাদের যে ধরনের বক্তব্য, যে ধরনের কথাবার্তা গত মাস দুয়েক ধরে আমরা শুনছি, তাতে দুই দলের প্রতি নমনীয় আচরণ করছে, এক ধরনের শ্রদ্ধাবোধের জায়গা থেকে তারা বক্তব্যগুলো দিচ্ছে। তো হয়তো কৌশলের অংশ হিসেবে তারা এইভাবে কথাগুলো বলছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শেখ হাসিনা বলছেন যে কোনো দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকলেই সেই দলের কর্মীরা স্বাধীনতা দিবস সহ গুরুত্বপূর্ণ জাতীয় দিনগুলো উদযাপন করতে পারবে না, এরকম কোনো বিধিনিষেধ আরোপ করা যায় না। যেখানে জেলখানাতেও যারা দোষী সাব্যস্ত এবং বিচারাধীন বন্দীরা তারাও স্বাধীনতা দিবস, বিজয় দিবস উদযাপন যদি করে থাকতে পারেন, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পারবেন না কেন? এই কথাটি খুবই যৌক্তিক। আমাদের স্বাধীনতা দিবস, বিজয় দিবস বা শহীদ দিবস এগুলো তো আমাদের রাষ্ট্রীয় কর্মসূচি, আমাদের রাষ্ট্রীয় প্রোগ্রাম, আমাদের সামাজিক কর্মসূচিতে পরিণত হয়ে গেছে। এখানে দল মত দেখলে তো হবে না। যেমন এইবার 21শে ফেব্রুয়ারিতে ফুল দিতে গিয়ে, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে অনেকেই বাধার সম্মুখীন হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এটা তো কোনো রাজনৈতিক কর্মকাণ্ড ছিল না, কেন এগুলো করতে হবে? আমরা দেখেছি ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের সময় তো একেবারে কেউ পথে নামতে পারেনি এইসব কর্মসূচিতে, কিন্তু সেই ধারা কেন এখন অব্যাহত থাকবে? খুব স্বাভাবিক প্রশ্ন। 17 মার্চ কিংবা 15 আগস্ট বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকীতে আমরা দেখেছি ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের সময় কি অবস্থা হয়েছে ধানমন্ডি 32 নম্বরে। একেবারে বলতে গেলে বিরান ভূমি, সেখানে কেউ শ্রদ্ধা জানাতে গেছেন কোন নস্টালজিক জায়গা থেকে, অন্তত ওই স্থানে গিয়ে দুটো ফুল নিবেদন করবেন কেউ, তাদেরকে মবের শিকার হতে হয়েছে, পুলিশ আটক করেছে, অনেক কিছু তো হয়েছে। এই কাজগুলো কেন এখনো চলবে? দলীয় মিটিং মিছিল বন্ধ থাকতেই পারে, যেহেতু এখনো পর্যন্ত নির্বাহী আদেশে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, কিন্তু এই সব জায়গায় কেন স্বৈরাচারী মনোবৃত্তির প্রকাশ ঘটবে? মঙ্গলবার শেখ হাসিনা নেতাদের উদ্দেশ্যে বলেছেন যে ওই দিনগুলি যেমন সর্বশক্তি দিয়ে সংগঠিত হয়ে উদযাপন করতে হবে জাতীয় কর্মসূচিগুলো, এবং গলি থেকে রাজপথ সর্বত্র স্বাধীনতা দিবসের বেদি বানিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে, শ্রদ্ধা নিবেদন করতে হবে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর বাড়ি এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধি ক্ষেত্রে। আওয়ামী লীগ নেতাদের অনেকেই দাবি করছেন যে তাদের দলীয় সভানেত্রী অনেক ভেবে চিন্তে একটা কৌশলী সিদ্ধান্ত নিয়েছেন এই 3 দিবসকে কেন্দ্র করে। তিনি বুঝে নিতে চান যে বাংলাদেশের জাতীয় জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এই যে 3টি দিবস, এটি উদযাপনে তারেক রহমানের প্রশাসন এবং বিএনপি আওয়ামী লীগের নেতা কর্মীদের কতটা বাধা দেয়, এবং তাদের দাবি যে এই 3 দিবসের কর্মসূচিতে যদি আওয়ামী লীগের নেতা কর্মীরা নামতে পারে, তাহলে সেটি হয়তো বিএনপি সরকারের উপরে কিছুটা হলে চাপ পড়বে। এগুলো তাদের রাজনৈতিক হিসেব নিকেশ থেকে কথাবার্তা, কিন্তু আমরা সাদা চোখে যা দেখছি, যেখানে আমি বলছিলাম যে গত 2 মাস দুই দলের শীর্ষ নেতাদের যে বক্তব্য, যে আচরণ, তাতে অনেকখানি নমনীয়তা প্রকাশ পাচ্ছে, এবং বিএনপি শুরু থেকে বলে আসছে যে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়, অথবা সজীবাদের জয় কিংবা সাইমা ওয়াজেদ পুতুল তারা দেশে এসে রাজনীতি করতে পারেন যদি দেশে মানুষ মেনে নেয়। তারেক রহমান এই ধরনের বক্তব্য দিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে। সেইখানে আমরা দেখছি বিভিন্ন ক্ষেত্রে আবারও মব শুরু হয়েছে। এর আগে আমি একাধিক কন্টেন্ট আপনাদের বলেছি, আপনারা নিজেরাও জানেন বরিশালে কি হলো। আওয়ামী লীগের কয়েকজন নেতাদের বা নেতা কর্মীদেরকে জামিন দেওয়ার কারণে সেখানকার সংশ্লিষ্ট বিচারকের উপরে অনেকখানি মব ক্রিয়েট করা হলো। এজলাসের মধ্যে ঢুকে বিএনপি পন্থী আইনজীবীরা থ্রেট করলেন, এজলাসের বেঞ্চ ভাঙচুর করলেন। আবার অদ্ভুত এক নির্দেশনা এলো, মানে বিস্ময়কর এক নির্দেশনা, যিনি গণমাধ্যমে এসেছে। রাজশাহী রেঞ্জের ডিআইজি মিস্টার মোহাম্মদ শাহজাহান সাহেব, তিনি রিটেন দিয়েছেন, লিখিত নির্দেশনা দিয়েছেন যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যারা আটক রয়েছেন, কারাগারে রয়েছেন, তারা কেউ জামিন পেলে তাদেরকে আবারও শোন অ্যারেস্ট দেখাতে হবে, অন্য কোনো মামলায় আটক দেখিয়ে কারাগারে প্রেরণ করতে হবে। এটি কোন ধরনের নির্দেশনা? আমি আবারও বলছি যে হ্যাঁ, আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে বিএনপি বা অন্য কোনো বিরোধী দলের নেতাকর্মীরা জামিন পাওয়ার সঙ্গে সঙ্গে সাদা পোশাকে পুলিশ তাদেরকে আটক করেছে, আবার কারাগারে পাঠিয়েছে শোন অ্যারেস্ট দেখিয়ে। সেগুলো তো গোপনে গোপনে চলেছে, সেগুলো নিয়ে কম সমালোচনা হয়নি। কিন্তু এখন একেবারে ওপেন নির্দেশনা দিয়ে এই ধরনের কার্যক্রম চালাতে হবে, কোন ধরনের রাগ ঢাক থাকছে না। এই যদি অবস্থা হয়, তাহলে আমরা যা সাদা চোখে দেখছি, যা বুঝতে পারছি, সবই কি ভুল?
নাকি আমরা এই প্রশ্ন তুলব, যারা এই কাজগুলো করছেন, যেমন বরিশালে বিএনপি পন্থী আইনজীবীরা যে কাজটি করলেন, অথবা এই যে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান তিনি যে নির্দেশনা দিলেন, এগুলো কোনো গুপ্ত সংগঠনের হয়ে কেউ ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করছে কিনা বিএনপিকে বিপদে ফেলার জন্য? আমরা তখনই নিশ্চিত হব যে না, এগুলো কোনো গুপ্ত সংগঠন হয়ে কোনো কাজ নয়, যদি কিনা বিএনপির হাইকমান্ড থেকে, বিএনপির শীর্ষ নেতৃত্বের জায়গা থেকে এসব বিষয়ে আপত্তি জানিয়ে কোনো বক্তব্য যদি না দেওয়া হয়। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে, এটাই বাস্তবতা। আওয়ামী লীগ বিএনপির মতন যে রাজনৈতিক শক্তি একেবারে রাষ্ট্রের সমাজের তৃণমূলে গ্রথিত, এগুলোকে এত সহজে নির্মূল করা যায় না, সম্ভব না। কোনো আদর্শকে এইভাবে নির্মূল করা যায় না। এগুলো খুব পুরনো কথা, আবারও বলতে হচ্ছে। যদি সত্যি বিএনপি ইউনূস সরকারের পথে হাঁটে, তাহলে এর দায়িত্ব বিএনপিকে নিতে হবে বা বিএনপিকে খেসারত দিতে হবে, যেমনটা খেসারত দিতে হয়েছে আওয়ামী লীগকে। আওয়ামী লীগ 15.5 বছর বিএনপি বা জামাতের নেতা কর্মীদেরকে পথে নামতে দেয়নি। তারা যদিও অনেক বাধা বিপত্তি করে অনেক ধরনের কর্মসূচি পালন করেছে, বিশেষ করে বিএনপি সেখানে নানান ধরনের আক্রমণ করেছে, তার পরিণতি তো আমরা দেখেছি। এই ইতিহাস বিএনপি মনে রাখবে না, তারেক রহমান নিজেকে 17 বছর ধরে প্রস্তুত করেছেন, তিনি এগুলো মাথায় রাখবেন না, এটি হতে পারে না। দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়। স্বাধীনতা দিবস শুধু একটি জাতীয় দিবস নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের দিন। এমন দিনে রাজনৈতিক উপস্থিতি মানেই প্রতীকী শক্তির প্রদর্শন। সূত্র বলছে, আওয়ামী লীগ 26শে মার্চ শহরের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে এক ধরনের প্রত্যাবর্তনের বার্তা দিতে চায়। লক্ষ্য জাতীয় আবেগকে ব্যবহার করে জনসমর্থনের একটি নরম মাটি তৈরি করা। কিন্তু প্রশ্ন হলো, এটি কি নিছক শ্রদ্ধা নিবেদন, নাকি একটি সুদূর প্রসারী রাজনৈতিক রিহার্সাল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে আবেগঘন দিনে উপস্থিতি মানে সরাসরি সংঘর্ষ নয়, বরং মোরাল লেজিটিমেসি তৈরির চেষ্টা করা, অর্থাৎ জনগণের সহানুভূতি অর্জন করে মাঠে ফেরার ভিত্তি করা। মাঠ পর্যায়ে আওয়ামী লীগের অফিস খোলা যেন সেই নীরব শক্তি প্রদর্শন। দেশের বিভিন্ন জেলা উপজেলায় পরিত্যক্ত বা সিলগালা হওয়া দলীয় কার্যালয় প্রতীকীভাবে খোলার চেষ্টা, এটিও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। ভিডিও ফুটেজে দেখা গেছে কোথাও ঝটিকা মিছিল, কোথাও পতাকা উত্তোলনের চেষ্টা, কোথাও আবার ভোরবেলা কয়েক মিনিটের অবস্থান কর্মসূচি। এগুলো কি স্বতঃস্ফূর্ত, নাকি কেন্দ্রীয় কোনো সমন্বিত বার্তার অংশ? গোয়েন্দাদের সূত্র বলছে, 26শে মার্চের আগে অন্তত একবার করে প্রতিটি জেলায় উপস্থিতির বার্তা দিতে চায় দলটি। এর রাজনৈতিক অর্থ হল, সংগঠন পুরোপুরি ভেঙে যায়নি, তৃণমূল এখনো সক্রিয়। এটি মনস্তাত্ত্বিক খেলা, রাজনীতিতে অস্তিত্ব আছে, এই বার্তাই অনেক সময় বড় শক্তি। ভারতে অবস্থানরত দলীয় শীর্ষ নেতৃত্ব অনলাইন প্ল্যাটফর্মে বার্তা দিতে পারেন এমন আভাসও মিলছে। পরিকল্পনা অনুযায়ী মাঝারি ও তৃণমূল পর্যায়ের কিছু নেতা দেশে ফিরে আত্মসমর্পণ বা গ্রেপ্তার হতে পারেন। কেন? বিশ্লেষকদের মতে এটি একটি কৌশলগত চাল। গ্রেপ্তার হলে আদালত, কারাগার, পরিবার সব মিলিয়ে তৈরি হয় আবেগঘন দৃশ্যপট। মিডিয়ায় মজলুম ইমেজ তৈরি করা সহজ হয়। রাজনীতিতে ভিকটিম ন্যারেটিভ অত্যন্ত শক্তিশালী অস্ত্র। ইতিহাস বলছে, অনেক সময় দমন পীড়নের অভিযোগই সংগঠনকে পুনরুজ্জীবিত করেছে। তবে ঝুঁকিও কম নয়। আইনিভাবে নিষিদ্ধ অবস্থায় মাঠে নামা সরাসরি সংঘর্ষ ডেকে আনতে পারে। সম্প্রতি এক ছাত্রলীগ নেতাকে ঘিরে তৈরি হওয়া আবেগঘন প্রচারণা নিরাপত্তা সংস্থাগুলোর নজরে এসেছে। অভিযোগ, কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্দিষ্ট বয়ান তৈরি করে একটি মানবিক ইমেজ দাঁড় করানো হয়। এখানেই মূল প্রশ্ন, এটি কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি বৃহত্তর ন্যারেটিভ তৈরির ট্রায়াল রান? রাজনীতিতে মিডিয়া একটি বড় যুদ্ধক্ষেত্র। যে দল জনমত নিয়ন্ত্রণ করতে পারে, সেই দল মাঠেও শক্ত অবস্থান নিতে পারে। 26শে মার্চকে সামনে রেখে যদি আবেগ, মানবিকতা ও জাতীয়তাবাদের মিশ্রণ তৈরি হয়, তবে তা জনমনে প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক অঙ্গনেও যোগাযোগ বাড়ানোর চেষ্টা চলছে এমন দাবি উঠেছে। যুক্তি হিসেবে তুলে ধরা হচ্ছে, একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ রাখা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। যদি আন্তর্জাতিক মহলে রাজনৈতিক স্পেস প্রসঙ্গটি জোরালো হয়, তবে সরকারের উপরে কূটনৈতিক চাপ বাড়তে পারে। তবে পাল্টা যুক্তিও আছে। নিবন্ধন বাতিল ও কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর পুনরায় সক্রিয় হতে হলে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ বাধ্যতামূলক। আইনের বাইরে গিয়ে মাঠে নামা হলে সেটি আইনশৃঙ্খলা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান জিরো টলারেন্সে। পুলিশ প্রধান স্পষ্ট করে বলেছেন, নিষিদ্ধ দলের কার্যক্রমের সুযোগ নেই। জুলাই পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় বিভিন্ন দলও জিরো টলারেন্সের অবস্থান নিয়েছে। অর্থাৎ 26শে মার্চ যদি মাঠে কোনো প্রতীকী কর্মসূচি নেওয়া হয়, তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া আসার সম্ভাবনা প্রবল। এতে সংঘর্ষের ঝুঁকি তৈরি হতে পারে। স্বাধীনতা দিবসের মতো দিনে এমন পরিস্থিতি দেশের ভাবমূর্তির জন্য অস্বস্তিকর। প্রশ্ন আসে, সরকার কেন সিদ্ধান্তহীন? উচ্চ পর্যায়ের সূত্র বলছে, এখনো চূড়ান্ত কৌশল নির্ধারণ হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
সরকারের সামনে দুটি পথ: কঠোর অবস্থান নিয়ে আগেই প্রতিরোধ করা এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে সীমিত প্রতিক্রিয়া দেওয়া। প্রথমটি করলে সমালোচনা হতে পারে দমনপীড়ন হিসেবে, দ্বিতীয়টি করলে ঝুঁকি, মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ার। রাজনীতি এখন দাবার বোর্ড, প্রতিটি চাল হিসেব করে দিতে হবে। বিশেষজ্ঞের একটি অংশ মনে করেন 26শে মার্চের মতো আবেগঘন দিনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করলে তা উল্টো ফল দিতে পারে। কারণ স্বাধীনতা দিবস জাতীয় ঐক্যের প্রতীক, সেখানে দলীয় প্রতিযোগিতা জনগণের একাংশের কাছে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। আবার অন্য দৃষ্টিকোণ বলছে জনসমর্থন যাচাইয়ের জন্য এটি একটি পরীক্ষামূলক পদক্ষেপ। সফল হলে আমরা ফিরেছি বার্তা দেওয়া যাবে, ব্যর্থ হলে আইনি ঝুঁকি ও জনবিচ্ছিন্নতার সম্ভাবনা। তাই এটা বলা যায় স্বাধীনতার দিনকে ঘিরে রাজনীতির উত্তাপ বাড়ছে। আবেগ, আইন, কৌশল, আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে পরিস্থিতি জটিল। 26শে মার্চ কি কেবল জাতীয় শ্রদ্ধার দিন হয়ে থাকবে, নাকি এটি হয়ে উঠবে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা? তা হয়তো নির্ধারণ করবে দেশের রাজনৈতিক গতিপথের পরবর্তী অধ্যায়। ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি লিখেছি যে নেত্রী নির্দেশনা দিয়েছেন সকলকে ঘরে ফিরে যাওয়ার। এটা হচ্ছে যে আপনার গতকাল ওয়ার্কিং কমিটির একটা মিটিং ছিল, আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির ভার্চুয়াল মিটিং। সেখানে নেত্রীর সরাসরি নির্দেশনা ছিল যে সকলকে ঘরে ফিরে যেতে হবে, নেতারা যে যেখানে আছেন সকলকে বাংলাদেশে আসতে হবে, এসে রাজনীতির হাল ধরতে হবে, তা না হলে হবে না। আপনাদেরকে আজ থেকে 4 দিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম, সেদিন আমি আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম যে নেত্রীর নির্দেশনা আছে, নেত্রীর সাথে কথা হয়েছিল নির্বাচনের বিষয়ে, যে আপনার সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা সমস্ত নির্বাচনগুলোতে আওয়ামী লীগ প্রার্থীরা যাতে নির্বাচন করে সেই বিষয়ে প্রস্তুতি নেওয়ার জন্য। অনেকে বিশ্বাস করেছিলেন, অনেকে বিশ্বাস করেননি। যারা বিশ্বাস করেননি তারা হয়তো এখন বুঝবেন যে কথাগুলো আসলে নেত্রীর নির্দেশনা ছিল কিনা। ফেসবুকে দিয়েছিলাম, অনেকেই বিশ্বাস করেছেন, অনেকেই আমাকে ফোন করেছেন। তবে হ্যাঁ, আজকে সকাল থেকে বেশ কিছু লোকের ফোন পেয়েছি যারা আমাকে বারবার বলছেন ভাই এই কথা তো আপনি বলছিলেন, এটা আসলে সত্যি হলো। ঘটনা হচ্ছে আমরা অনেক কিছু বলতে চাই, অনেক কিছু বলতে পারি না, আবার অনেক কিছু এমনভাবে বলতে হয় যে মনে হয় যেন গুজব ছড়াচ্ছি। তবে গুজব না ভাই, একটু ধৈর্য ধরে যদি শুনেন। গত 18টা মাস প্রচণ্ড কষ্ট করেছেন, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে উৎসাহ দিতে, আমার নিজের কোনো স্বার্থ নেই। আজকে আপনাদের কাছে একটা ওয়াদা করি, যদি সেটা না হয়, আমি যদি সে ওয়াদা যদি না রাখি বা যদি খেলাপ করি, সেদিন প্রয়োজনে আপনারা সারা বাংলাদেশে আমার পোস্টাল লাগায় জুতা নিক্ষেপ করেন। আওয়ামী লীগের কর্মী, আমার তৃণমূলের ভাই বোনরা, আপনারা যেদিন সুস্থভাবে বাসায় ফিরে যাবেন, আপনারা যেদিন স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, আওয়ামী লীগ যেদিন আবার রাজনীতি করতে পারবে, ক্ষমতায় আওয়ামী লীগ না যাক, আওয়ামী লীগ যেদিন রাজনীতি করার মতন থাকবে, সেদিন থেকে আমি আর আওয়ামী লীগ সম্বন্ধে আর কোনো কথা বলবো না। সেদিন থেকে আওয়ামী লীগ কী করছে, কে কী করছে কোনো কথাই বলবো না, আমি অন্য কাজে ব্যস্ত হবো। এখন পর্যন্ত আপনার গুজব ধরেন আর যাই বলেন, আমি আপনাদের জন্য চেষ্টা করছি। কারণ হচ্ছে যে আমার কোনো খায়েশ নাই, আমি কমিশনার হব না, আমি এমপি হব না, আমি কোনো মন্ত্রী হব না, বা আমাকে ওই যে কষা জাহিদের মতন ফোন দিয়ে প্রধানমন্ত্রীর উপদেশও করবে না, এবং এটা আমি হইতে যাবো না। আমি যেখানে আছি খুব শান্তিতে আছি, আমি আমার শান্তি মতো আছি। এত বছর আমাদের কোনো পাত্তা ছিল না, আমরা কথাও বলিনি। কি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না ভাই 15 বছর, 2 বছর তত কথা বলিনি। এখন কথা বলছি যখন দেখছি দেশ বিপদে, দল বিপদে, নেত্রী বিপদে। কারণ আমার শুরুটা হয়েছে শেখ হাসিনাকে দিয়ে, শেষও হবে শেখ হাসিনাকে দিয়ে। কারণ আমি সরাসরি বলি যে আমি আওয়ামী লীগের দালাল, আমি দালাল, এটা আমি বলতে গর্ববোধ করি। সুতরাং আপনারা জাস্ট মনে রাখেন, আপনাদের কারোর সাথে আমার কোনো অ্যালার্জি নাই। আপনার কে নেতা হবেন, কে মন্ত্রী হবেন, কে এমপি হবেন, সেটা আপনাদের বিষয়। আমি কারো বাড়া ভাতে সাই দিতে যাব না। আমি যাই আপনাদের কোনো জায়গায় যাই বলবো না যে আমার এটা দাও, নো। যদি এটা দেখেন সেদিন আমার জুতা দিয়া, ওই আমার ছবিতে জুতা দিয়া দিয়া বাংলাদেশে দিয়েন, দরকার পয়সাটাও আমি দিব। তো যাক, সেসব কথা। এখন মূল কথা যেটা, সেটা হচ্ছে ওয়ার্কিং কমিটি মিটিং আসলে কি হয়েছিল। আপনারা অনেকে হয়তো অনেক নেতাদের সাথে কথা বলেন, তাদের কাছ থেকে জানতে পারবেন। আপনারা নেত্রী সরাসরি বলেছে যে যারা আছেন আমার তৃণমূলের কর্মী বাহিনী, নেত্রী তৃণমূলের কথা বলেছে, তৃণমূলের কর্মী বাহিনী প্রচন্ড অসুবিধায় আছে। অনেকের খাওয়ার নাই, দাওয়ার নাই, মামলা চালানোর পয়সা নাই, জায়গা জমি বিক্রি করে তারা জামিনের দিচ্ছে। এখন এই সমস্ত নেতারা তাদেরকে বলেছেন যে আপনারা কর্মীকে সহযোগিতা করেন। এবং সরাসরি আরেকটা কথা বলেছে কি জানেন, একটা মজার কথা বলি। নেত্রী বলেছেন বাংলাদেশের কোথায় কে কি করছে সেটার ছবি না, শুধু ভিডিও সহ আছে ওনার কাছে। আবার কোন কোন কর্মী, আমাদের কোন কোন ভাইরা এখনো ওই যে ভাইগিরিতে ব্যস্ত, মানে সহমত ভাই, যে এইভাবে বলেছেন উনি যে কে কে 2-3 জন নিয়ে চাট করে কোথাও যায় কিছু ওপেন করে দিলাম, কোথাও যায় ওই যে 2 জন নিয়ে 5 প্যাকেট বিরিয়ানি বানায় দিয়ে বললাম যে অমুক নেতার নির্দেশে এই বিরিয়ানি দিছি, ওইটাও লিস্ট করা নাকি আছে। তো এই লিস্ট ওই নেতারা যেমন সাফার হবে, সেই কর্মী ভাইদেরকে বলছি সাফার হবে। আমি বারবার আপনাদের একটা কথা বলছিলাম যে আমরা এখন কোনো ভাইয়ের পক্ষে না যাই, আমরা শুধু বলি যে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা এই কাজটুকু করছি। ফেসবুকে দেন, কোনো সমস্যা নাই,
টুইটারে দেন, হোয়াটসঅ্যাপে দেন, যাহার নাম ইচ্ছা দেন, খালি কোনো ভাইয়ের নাম দিয়েন না যে অমুক ভাইয়ের নির্দেশনায় অমুক ভাইয়ের সহযোগিতায় না। আপনার সেই ভাই কালকে থাকবে কিনা সেটা কিন্তু সন্দেহ আছে। আপনার সেই ভাইয়ের অবস্থান কি হবে সেটা চিন্তা করেন। সুতরাং এখনো ভাইগিরি ভুইলা আমার ভাই তৃণমূল কর্মী যারা আছেন তারা আপনারা নিজেদের নেত্রীর নির্দেশনায়, অমুক ভাইয়ের সহযোগিতা দরকার নাই, কোন ভাই কি সহযোগিতা করতেছে, কোন ভাই কি করতেছে, সব নেত্রীর কাছে আছে, পাই টু পাই। আমরা কে কি করছি সব আছে, কে কি কথা বলছি এইটাও জানে নেত্রী। ওয়ার্কিং কমিটির মিটিংতে সবগুলো নেতাকে ধরে ধরে বলছে আপনারা